तुम्हारा नाम क्या है? मुझे इस जगह से नफरत है, अपनी जिंदगी से भी नफरत है। अगले जन्म में मुझे किसी बड़े शहर का खूबसूरत लड़का बनाना। यहाँ कुछ तो है। ताकि तुम सच में यहाँ हो। ताकि मैं तुमसे मिलने आया हूँ। लेकिन अब तुम्हें शायद कोई और ही पसंद है। अपनी स्कर्ट मुझे दीजिए। मैं हमेशा से ढूंढ रहा था। हे सुनो, हम लोग पहले भी मिल चुके हैं, है ना? মুভির শুরুতে আমরা মিৎসুয়া নামের একটি মেয়েকে দেখতে পাই, যে রাতে ঘুমের মধ্যে একটি স্বপ্ন দেখে চমকিত হয়ে ঘুম থেকে জেগে ওঠে। কিন্তু ঘুম থেকে উঠতে এসে ভুলে যায় সে কিসের ব্যাপারে স্বপ্ন দেখছিল। যথারীতি সে এটা ইগনোর করে স্কুলের জন্য রেডি হয়ে তার বোন এবং দিদার সাথে ব্রেকফাস্ট করতে বসে যায়। মিৎসুয়ার মা অনেক বছর হলো মারা গেছেন, আর তার বাবা ওদের ছেড়ে চলে গেছে, তাই মিৎসুয়া আর তার বোন দিদার কাছেই থাকে। মিৎসুয়ার বাবা আগে মন্দিরের পূজারী ছিলেন, কিন্তু পরবর্তীকালে ওসব ছেড়ে শহরে চলে যান, কারণ তিনি ইলেকশনে দাঁড়িয়ে শহরের মেয়র হতে চান, মানে তিনি পলিটিক্সে নিজের কেরিয়ার করতে চান। ওরা ব্রেকফাস্ট করছে এমন সময় টিভিতে একটা নিউজ আসে যে আগামী কিছুদিনের মধ্যে তাদের শহরের আকাশে ধূমকেতু দেখা যাবে। এই ধূমকেতু প্রত্যেক 1200 বছর অন্তর একবার মাত্র দেখা যায়। টিভিতে সতর্কবার্তাও দেয় যে ধূমকেতু পৃথিবীর অনেক পাশ দিয়ে পেরিয়ে যাবে, তাই ওদের এই শহরে তার প্রভাব পড়তেও পারে, এমনকি শহরের উপর আছড়ে পড়তেও পারে, আর এটা হলেই পুরো শহর ধ্বংস হয়ে যাবে। ব্রেকফাস্ট শেষ করে মিৎসুয়া স্কুলে চলে যায়। স্কুলে গিয়ে নিজের নোটবুক ওপেন করতে মিৎসুয়া একটা লেখা দেখতে পায়, যেখানে লেখা আছে হু আর ইউ, মানে কে তুমি। এবার নিজের নোটবুকে হু আর ইউ লেখা দেখে মিৎসুয়া একটু অবাক হয়ে যায়। মিৎসুয়া খুব আনমনা এবং কনফিউজড হয়ে ক্লাসের মধ্যে বসে থাকে। তখনই টিচার তার নাম ধরে ডাকে, আর এটা শুনতেই সে চমকে দাঁড়িয়ে ওঠে। টিচার বলে, যাই হোক, আজ অন্তত তুমি তোমার নাম মনে রেখেছো। ক্লাসের পর তার বন্ধুরা জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে, তুমি এত অদ্ভুত ধরনের বিহেভ করছো কেন? কাল তো তুমি তোমার নামটাই ভুলে গিয়েছিলে, এমনকি তুমি তোমার চুল বেঁধেও আসোনি। মিৎসুয়া বলে, কাল আমি কি করেছি কি হয়েছে আমার কিচ্ছু মনে নেই, আমার তো মনে হচ্ছে কাল আমি কোনো স্বপ্নের মধ্যে ছিলাম। রাত্রে মিৎসুয়া এবং তার বোনকে দিদার সাথে মন্দিরে একটি প্রথা করতে দেখা যায়। তারা কিছু চাল মুখের মধ্যে নিয়ে সেটি চিবিয়ে সেই থুতুটি একটি বক্সের মধ্যে স্টোর করছে, আর এগুলি কিছুদিন এভাবে থাকার পর মাদকে পরিণত হয়ে যাবে। এটা আসলে খুব পুরনো একটা প্রথা, যেটা ওরা বংশ পরম্পরায় করে আসছে। মিৎসুয়াকে প্রথা করতে দেখে তার বন্ধুরা এটা নিয়ে হাসাহাসি শুরু করে, তারা ঠাট্টা করতে শুরু করে, এবং মিৎসুয়ার এটি দেখে খুব খারাপ লাগে। অ্যাকচুয়ালি সে এসব কিছু করতে পছন্দ করে না, কিন্তু তাকে বাধ্য হয়ে করতে হয়, কারণ এটি তাদের বংশ পরম্পরায় চলে আসছে। মিৎসুয়া তো তার এই লাইফ থেকে পুরো বিরক্ত হয়ে গেছে, সে এখানে একদম থাকতে চায় না। ও এতটাই ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে যে চিৎকার করে কাঁদতে কাঁদতে উইশ করে, আমি পরের জন্মে টোকিওতে কোনো স্মার্ট ছেলে হয়ে জন্ম নিতে চাই। এরপর সে বাড়ি এসে ঘুমিয়ে পড়ে। পরদিন ঘুম থেকে উঠতে সে একদম শকড, তার কাছে সবকিছু পুরো অচেনা। সে বাড়ির বাইরে দেখতেই লাগে এক ঝটকা, সে এখন টোকিও শহরে, আর সে একটি ছেলে। প্রথমে সে সমস্ত কিছু স্বপ্ন মনে করে, কারণ এটা তো হতে পারে না, কিন্তু আস্তে আস্তে সে রিয়েলাইজ করে এটা স্বপ্ন নয়, সত্যি, সে সত্যি এখন একটা ছেলের শরীরে। এরপর সে কোনোভাবে স্কুলে গিয়ে পৌঁছায়, যেখানে গিয়ে দেখে সে কাউকে চেনে না, কিন্তু তার বন্ধুরা তাকে খুব ভালোভাবেই চেনে। স্কুল শেষে তারা সবাই মিলে একটা ক্যাফেতে যায় এবং খুব এনজয় করে। মিৎসুয়া এই সমস্ত কিছু আগে কখনো এক্সপিরিয়েন্স করেনি, তাই তার এই লাইফটা খুবই পছন্দ হয়ে যায়। ও অনেক হ্যাপি ছিল যে এখানে সে অনেক নতুন নতুন জিনিস ট্রাই করতে পারছে, যেটা ওদের ছোট্ট শহরের মধ্যে অ্যাভেলেবেল নেই। বন্ধুরা মিলে আড্ডা মারছে, গল্প গুজব করছে, এমন সময় মিৎসুয়ার ফোনে একটি মেসেজ আসে যে সে কাজের জন্য অনেক লেট হয়ে গেছে, তাকে এক্ষুনি ওখানে রওনা দিতে হবে। সে বন্ধুদের কাছে অনুমতি নিয়ে বাই বলে, যথারীতি বন্ধুরাও তাকে বাই বলে বিদায় জানায়। কিন্তু তখনই সে বন্ধুদের জিজ্ঞাসা করে বসে, আমি কোথায় কাজ করি? এটা শুনে বন্ধুরা অবাক হয়ে যায়, কিন্তু ওকে অ্যাড্রেস বলেই দেয়। অ্যাকচুয়ালি সে একটা রেস্টুরেন্টে পার্ট টাইম জব করে। সে কাজে পৌঁছে আজ সমস্ত কিছু লন্ডভন্ড করে দেয়, কারণ সে কাজের ব্যাপারে কিচ্ছু জানে না, কিন্তু তবুও সেই লাইফটি খুব এনজয় করছিল। এবার রাতে ঘুমানোর আগে সে তার হাতে মিৎসুয়া লিখে রাখে, যাতে পরদিন সে আবার নিজের নাম না ভুলে যায়। কিন্তু পরদিন সে যখন ঘুম থেকে ওঠে তখন সে লক্ষ্য করে সে আজ নিজের শরীরে আছে, নিজের বাড়িতে আছে। এবার টোকিওতে সেই ছেলেটিকে দেখা যায় যার লাইফ এতদিন মিৎসুয়া এনজয় করছিল। সে তার হাতে মিৎসুয়ার নাম লেখা থেকে খুব কনফিউজ হয়ে যায়। অ্যাকচুয়ালি ওরা যখন রাতে ঘুমায় তখন ওদের বডি সোয়াপ হয়ে যায়, মানে বডিতে আত্মা এক্সচেঞ্জ হয়ে যায়, আর এটা কখনো একদিন পর বা কখনো দুদিন পর হতে থাকে। এখানে ছেলেটির নাম ছিল টাকি। মিৎসুয়া যেমন শহরে টাকির জীবনযাপন করছিল, টাকিও ঠিক একইভাবে মিৎসুয়ার শরীরে গ্রামের লাইফ এনজয় করছিল।
সময়ের সাথে সাথে আশেপাশের লোকজন থেকে ওরা জানতে পারে যে মাঝে মাঝে ওরা খুব অদ্ভুত ধরনের আচরণ করে। তাই এটা বুঝতে ওদের একদম সময় লাগে না যে আমি যেমন অন্যের শরীরে আছি ঠিক সেরকম অন্য কেউ আমার শরীরে থাকে। আর এটা জানার পর তারা নোটে লিখে রাখতে শুরু করে যে তারা সারাদিনে কী কী করেছে। এভাবেই বডি চেঞ্জ করতে করতে তাদের দিন কাটতে থাকে এবং অবশেষে চলে আসে সেই দিন যেদিন আকাশে ধূমকেতু দেখা যাবে। সেদিন রাতে মিসওয়া টাকির জন্য একটা মেসেজ ছেড়ে দেয় যে মেয়েটি রেস্টুরেন্টে তোমার সাথে কাজ করে তার সাথে তোমার ডেটটা আমি ফিক্স করে দিয়েছি, তাই কাল তার সাথে ডেটে যেতে ভুলে যেও না। এটা দেখে টাকি ভীষণ খুশি হয়ে যায়, কারণ ওই মেয়েটিকে অনেক আগে থেকেই পছন্দ করে, কিন্তু সে আজ পর্যন্ত বলে উঠতে পারেনি। যথারীতি সে পরদিন মেয়েটির সাথে দেখা করতে চলে যায়, কিন্তু অপরদিকে মিসওয়া দুঃখী হয়ে পড়ে, কারণ সেও ধীরে ধীরে টাকিকে পছন্দ করতে শুরু করেছিল। অন্যদিকে টাকি মেয়েটির সাথে দেখা করে এবং তারা একসাথে সারাদিন অনেক সময় কাটায়, কিন্তু অবশেষে মেয়েটি জানায়, কেন জানি না আমার মনে হচ্ছে তুমি আমার সাথে নেই, তোমার মন যেন অন্য কোথাও পড়ে আছে, তোমাকে অনেক চেঞ্জ লাগছে, যেন তুমি অন্য কারো ব্যাপারে ভাবছো। আমি জানি তুমি আমাকে অনেক আগে থেকে পছন্দ করতে, কিন্তু মনে হয় আজ তুমি অন্য কাউকে পছন্দ করো। এরপর তারা নিজের বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে টাকি মিতসুয়ার মেসেজ চেক করে। মিতসুয়া লিখেছে আজ সন্ধ্যার আকাশে ধূমকেতু দেখতে পাবে। টাকিও আকাশের দিকে তাকিয়ে থাকে, কিন্তু সে কোনো ধূমকেতু দেখতে পায় না। সে এবার মিতসুয়াকে কল করে, কিন্তু কল নট রিচেবল আসছে। অন্যদিকে মিতসুয়া আকাশের দিকে তাকিয়ে আছে, যেখানে সে খুব অপরূপ একটি ধূমকেতু দেখতে পায়। এই অপরূপ দৃশ্যের মধ্যেই হঠাৎ ধূমকেতুটি ভেঙে দু টুকরো হয়ে যায়। এরপর সিন চেঞ্জ হয়ে আমরা কিছুদিন পর দেখতে পাই টাকি মিতসুয়ার জন্য ওয়েট করছে, কিন্তু তার কোনো খবর নেই। তাদের এখন আর বডি এক্সচেঞ্জও হয় না। টাকি মিতসুয়াকে অনেক মিস করে, সে তার সাথে কথা বলতে এবং তাকে দেখতে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত সে জানে না যে মিতসুয়ার বাড়ি কোথায়। কিন্তু যেহেতু সে মিতসুয়ার শরীরে তার গ্রাম দেখেছে, তাই সমস্ত কিছু ইমাজিন করে করে সে গ্রামের একটি ড্রয়িং করতে শুরু করে। ড্রয়িং মোটামুটিভাবে কমপ্লিট হতেই টাকি তার দুই বন্ধুকে নয় গ্রামের খোঁজে বেরিয়ে পড়ে, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও তারা ওই গ্রাম খুঁজে পায় না। অবশেষে তারা ক্লান্ত হয়ে হার মেনে বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ফেরার পথে তারা একটি রেস্টুরেন্টে ঢোকে কিছু খেয়ে একটু রেস্ট করার জন্য। হঠাৎ সেখানে রেস্টুরেন্টের মালিক টাকির হাতে ওই ড্রয়িংটি দেখে বলে, আরে এটা তো আমার জন্মভূমি গ্রামের ছবি, এটা তুমি কোথায় পেলে? এটা শুনে টাকি তো একদম খুশিতে লাফিয়ে ওঠে, এই গ্রামটি কোথায়? আমি তো এটাই খুঁজছি, আমি ওখানেই যাচ্ছি। রেস্টুরেন্টের ওনার এটা শুনে শকড হয়ে যায়। সে জানায় এই গ্রামের নাম ইতমুরি, আর এর সাথে সাথে সে এই কাহিনীর সবথেকে শকিং টুইস্ট রিভিল করে। সে জানায় এই গ্রাম আজ থেকে প্রায় 3 বছর আগে 2013-তে ধ্বংস হয়ে গেছে। অ্যাকচুয়ালি 2013-তে ওই গ্রামে একটি ধূমকেতু আছড়ে পড়ে, যার ফলে পুরো গ্রাম ধ্বংস হয়ে যায় এবং ওই গ্রামের মানুষজন, পশু পাখি সমস্ত কিছু মারা যায়। এই খবরটি শুনে রেস্টুরেন্ট ওনার কাছে অ্যাড্রেস নিয়ে টাকি ছুটে ওই গ্রামে গিয়ে হাজির হয়। সেখানে গিয়ে তার শ্বাস প্রশ্বাস একদম স্তব্ধ হয়ে যায়। সে দেখে ওখানে গ্রামের বিন্দুমাত্র কোনো চিহ্ন নেই। ধূমকেতু পড়ে ওখানে খুব বড় একটা গর্তের সৃষ্টি হয়েছে, যেটা আজ একটা হ্রদে পরিণত হয়েছে। এসব দেখে টাকি ঠিক বুঝে উঠতে পারে না এসব তার সাথে কী হচ্ছে। সে পুরোই কনফিউজড। বাড়ি ফিরে টাকি একটি ডাটা বুক থেকে এই দুর্ঘটনাগ্রস্ত সমস্ত ডাটা চেক করে এবং আনফর্চুনেটলি ডেট লিস্টে সে মিতসুয়ার নাম দেখতে পায়। টাকির মোবাইলে মিতসুয়ার যে মেসেজগুলি ছিল, তার ফোন নাম্বার, সমস্ত কিছু ধীরে ধীরে মিলিয়ে যায়। টাকিও ভাবতে শুরু করে সমস্ত কিছু স্বপ্ন, সে এতদিন কল্পনা জগতে বাঁচছিল। সে পুরোই ভেঙে পড়ে। একদিন টাকির এক বন্ধু তাকে জিজ্ঞাসা করে, তুমি হাতে যে ব্রেসলেট ব্যান্ডটা পরেছ, ওটা তুমি কোথায় পেলে? সেই জানায়, আমি ঠিক জানি না, তবে 3 বছর আগে কোনো একটি মেয়ে এটা আমাকে দিয়েছিল। যদিও আমি মেয়েটিকে চিনি না, তবে কেন জানি না এটি লাকি চার্ম হিসাবে আমি নিজের হাতে বেঁধে নিয়েছিলাম। টাকি কোনোভাবেই মিতসুয়াকে নিজের চিন্তা থেকে বের করতে পারে না। যত দিন যাচ্ছে সেই যেন পাগল হয়ে যাচ্ছে। সে আবার মিতসুয়ার খুঁজে বেরিয়ে পড়ে। এবার সবাই মন্দিরে খুঁজে বেরিয়ে পড়ে, যেখানে মিতসুয়া তার বোন এবং দিদার সাথে অনেক রকম প্রথা এবং ড্যান্স করত। মন্দিরে পৌঁছতেই টাকির মনে পড়ে যায় সেই চাল চিবিয়ে মাদক বানানোর প্রথার কথা। মন্দিরের কিছু অংশ এখনও আছে, আর তার এই সমস্ত কিছু এখনও মনেও আছে। মানে ওসব কোনোটাই কল্পনা নয়, পুরোটাই সত্যি। শুধু তাদের টাইম লাইনটা ডিফারেন্ট। মানে টাকির প্রেজেন্ট টাইম হলো 2016, আর মিতসুয়ার প্রেজেন্ট টাইম হচ্ছে 2013। মানে কোনো কারণবশত তাদের মধ্যে 3 বছর ডিফারেন্সে বডি সোয়াপ হতো। আর যেদিন এই সমস্ত কিছু বন্ধ হয়ে যায়, তাহলে সেই দিনই নিশ্চয় মিতসুয়া ধূমকেতুর কবলে পড়ে মারা যায়। এবার টাকি সেই বক্সটি খুঁজতে শুরু করে, যেখানে মিতসুয়া চাল চিপিয়ে রেখেছিল। বক্সটি সে পেয়েও যায়। ওটা হাতে নিয়ে কিছু একটা ভাবতে ভাবতে হঠাৎ সে ওটা ঢাকনাটা খুলে ভিতরে তরলটা পান করে ফেলে এবং উইশ করে, আমি আরেকটা সুযোগ চাই, আমি সব কিছু আবার ঠিক করতে চাই। তরলটা পান করতেই সে এক অন্য দুনিয়ায় পৌঁছে যায়। তার চোখের সামনে সমস্ত দৃশ্য ভেসে ওঠে। সে মিতসুয়ার ছোটবেলা এবং তার জীবনের সম্পর্কে অনেক কিছু জানতে পারে। টাকি এটাও বুঝতে পারে যে রেস্টুরেন্টের ওই মেয়েটির সাথে ডেট ফিক্স করার পর মিতসুয়া অনেক কষ্ট পেয়েছিল, আর সে টাকিকে খুঁজতে খুঁজতে টোকিও পর্যন্ত এসেছিল। এমনকি সে টাকির সামনেও এসেছিল, কিন্তু টাকি ওকে চিনতে পারেনি, কারণ ওটা ছিল 2013-র ঘটনা। আর টাকির মিতসুয়ার সাথে 2016-তে শরীর বদল হয়। মানে ওটা মিতসুয়ার জন্য রিয়েল টাইম হলেও টাকির জন্য ওটা 3 বছর অতীত, যখন সে মিতসুয়াকে চিনতও না। কারণ আমি আগেই বলেছি ওদের 3 বছরের ডিফারেন্সে শরীর বদল হতো। মানে মিতসুয়ার 2013 আর টাকির 2016।
টাকি সেই সময় চিনতে না পারার ফলে মিৎসুয়া তার হেয়ার ব্যান্ডটা খুলে টাকির হাতে দিয়ে চলে যায়, যেটা টাকি কোনো কিছু না বুঝে লাকি চার্ম হিসাবে হাতে বেঁধে নেয়। হ্যাঁ, ট্রেনের সেই মেয়েটি আর কেউ নয়, ওটা মিৎসুয়া। দুঃখী হয়ে মিৎসুয়া বাড়ি ফিরে যায় এবং সেই সন্ধ্যাতে ওদের গ্রামে ধূমকেতু আছড়ে পড়ে, যেখানে পুরো গ্রাম ধ্বংস হয়ে যায় এবং মিৎসুয়াও ওই ধূমকেতুর কবলে পড়ে মারা যায়। সিন চেঞ্জ হয়ে এবার টাকিকে দেখা যায় যে আবার মিৎসুয়ার শরীরে চলে এসেছে, মানে তার উইশ পূরণ হয়ে গেছে। সে আবারও একটা সুযোগ পেয়েছে মিৎসুয়াকে বাঁচিয়ে সবকিছু ঠিক করার। ও একদম সময় নষ্ট না করে ছুটতে ছুটতে গিয়ে হাজির হয় ওর দিদার কাছে এবং সমস্ত ঘটনা দিদাকে খুলে বলে যে আজ আমাদের গ্রামে ধূমকেতু আছড়ে পড়বে, যেখানে সবাই মারা যাবে, আমাদের সবাইকে বাঁচাতে হবে। মিৎসুয়ার দিদা বোঝে যায় মিৎসুয়া একটু অন্যরকম বিহেভ করছে, মনে হচ্ছে ওর বডিতে অন্য কেউ আছে। তিনি জানান তোমার মা এবং আমিও ঠিক একই রকমের স্বপ্ন দেখতাম, এটা আমাদের বংশ পরম্পরায় চলে আসছে। যদিও আমি এটার ব্যাপারে বিশেষ কিছু জানি না, আমি সেভাবে কখনো ভাবিনি। মিৎসুয়া বুঝে যায় যে তার দিদা কথার গম্ভীরতা বুঝতে পারছেন না, তিনি এটা সিরিয়াসলি নিচ্ছেন না। অপরদিকে আসল মিৎসুয়া তখন 2016-তে টাকির বডিতে, সে ওই হ্রদের পাড়ে দাঁড়িয়ে। গ্রামের পরিবর্তে বড় একটা হ্রদ দেখে তার বুঝতে টাইম লাগে না যে 3 বছর আগে সেখানে কি হয়েছিল। সে কান্নায় একদম ভেঙে পড়ে। যদিও তারা আলাদা আলাদা টাইম লাইনে ছিল, কিন্তু তবুও কোনোভাবে তারা একে অপরের কথা শুনতে পায়, মানে কোনোভাবে তাদের ভয়েস কানেক্ট হয়েছে। হয়তো সেই ম্যাজিক কাজ করেছে, যার জন্য তারা আরেকটা সুযোগ পেয়েছে। টাকি সাইকেল নিয়ে মিৎসুয়ার বডিতে 2013-তে ওই জায়গায় এসে পৌঁছয়, যেখানে 2016-তে হ্রদের পাড়ে এখন মিৎসুয়া দাঁড়িয়ে আছে। এবং ফাইনালি তারা প্রথমবার অরিজিনাল বডিতে একে অপরকে দেখতে পায়, মানে তাদের আত্মা এবার নিজের অরিজিনাল বডিতে ফিরে এসেছে। টাকি হাতের ব্যান্ডটা খুলে মিৎসুয়াকে দিয়ে বলে, তুমি যখন এটা আমাকে দিয়েছিলে তখন আমি তোমায় জানতাম না, তাই আমি তোমায় চিনতে পারিনি, কিন্তু আজ আমি তোমায় চিনি। তাদের এই কথোপকথনের মাঝেই তারা হঠাৎ সেই ধূমকেতু দেখতে পায়। টাকি মিৎসুয়াকে বলে, জলদি তোমার নাম আমার হাতে লিখে দাও এবং আমি আমার নাম তোমার হাতে লিখে দিচ্ছি, যাতে আমরা একে অপরকে ভুলে না যাই। টাকি মিৎসুয়ার হাতে লিখে দেয়, কিন্তু মিৎসুয়া লিখতে যাবে এমন সময় সে গায়েব হয়ে যায়। তাড়াতাড়ি করে টাকি পেনটা কুড়িয়ে মিৎসুয়ার নামটা লিখতে যায়, কিন্তু কিছুতেই মনে পড়ছে না ওর নাম কি। এদিকে মিৎসুয়া ছুটতে ছুটতে চলেছে তার গ্রামের লোকদের বাঁচানোর জন্য। সেও ধীরে ধীরে টাকিকে ভুলে যাচ্ছে। তখনই সে হাতে লেখাটা দেখতে পায়, যেখানে লেখা আছে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু ওখানে কোনো নাম লেখা নেই। আসলে টাকি তাড়াহুড়োতে নিজের মনের কথা তো লিখে দিয়েছে, কিন্তু নামটাই লিখতে ভুলে গেছে। মিৎসুয়া এটা দেখে একটা মৃদু হাসি দিয়ে ছুটতে ছুটতে তার বাবা, মানে শহরের মেয়রের কাছে গিয়ে হাজির হয়। কারণ এখন তিনিই শেষ ভরসা, তিনিই পারেন সকলকে বাঁচাতে। সে সমস্ত কথা তার বাবাকে খুলে বলে, কিন্তু কেউ তার কোনো কথা বিশ্বাস করতে চায় না। কোনো উপায় না পেয়ে মিৎসুয়া লুকিয়ে তার বন্ধুদের নিয়ে মেয়রের মাইকে গিয়ে অ্যানাউন্স করে সবাইকে স্কুলের দিকে যেতে বলে, কিন্তু আবারও কেউ বিশ্বাস করে না। এদিকে মেয়রের লোক এসে ওদের ধরে ফেলে, কিন্তু এবার মেয়র নিজের চোখে সবকিছু দেখে এর গম্ভীরতা বুঝতে পারেন এবং অবশেষে তিনি নিজেই অ্যানাউন্স করে সবাইকে স্কুলের দিকে যেতে বলেন, কারণ স্কুলটা এই এলাকা থেকে একটু দূরে। মেয়রের কথা শুনে সবাই স্কুলে গিয়ে আশ্রয় নেয় এবং সবার প্রাণ বেঁচে যায়। সবকিছু যখন ঠিক হয়ে গেছে তখন স্বাভাবিকভাবে টাকিও সবকিছু ভুলে যায়, কারণ অতীত চেঞ্জ হয়ে গেছে। কিন্তু তার মনে কোনো এক জন্য অসম্পূর্ণতা অনুভব হয়। সে ফিল করতে পারে তার লাইফে কিছু একটা কমতি আছে, যেটা সে মিস করে, কিন্তু সেটা কি সেটাও জানে না। অপরদিকে মিৎসুয়া এই বিপর্যয়ের পর টোকিওতে শিফট হয়ে গেছে, সেও সব কিছু ভুলে গেছে। এইভাবে কয়েক বছর কেটে যাওয়ার পর তারা ট্রেনে সফর করছে, এমন সময় তাদের দুজনের ট্রেন পাশাপাশি ক্রস করে। তারা একে অপরকে জানালা দিয়ে দেখতে পেতে এক অদ্ভুত টান এবং অস্বস্তি ফিল করে, যেন ওরা এতদিন একে অপরকেই খুঁজছিল। তারা ছুটে ট্রেন থেকে নেমে একে অপরকে খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে তারা একটা সিঁড়ির কাছে একে অপরের সামনাসামনি এসেও যায়, কিন্তু দুজনে একটু ইতস্তত বোধ করে একে অপরকে কোনো কিছু না বলে পাশ কাটিয়ে চলে যায়। কিন্তু ফাইনালি টাকি থাকতে না পারে জিজ্ঞাসা করেই ফেলে, আচ্ছা আমরা কি আগে কোথাও একে অপরকে দেখেছি? মিৎসু এবার চোখের কোণে জল নিয়ে জবাব দেয়, মেবি।